এখানে লিখেন নরমালাইজ সিএসএস। নরমালাইজ সিএসএস এই সিএসএসটা মূলত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সব ব্রাউজার সব এলিমেন্টগুলোর স্টাইল যেন ঠিক রাখে, একই রকম রাখে। এক ব্রাউজার পাচ্ছে আরেক ব্রাউজার পাচ্ছে না, এক ব্রাউজারে মার্জিন দিচ্ছে আরেক ব্রাউজারে দিচ্ছে না, এরকম যেন না হয়, সবগুলো ব্রাউজার যেন একই রকম দেখে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, সিএসএস এর ফাইলটা আসছে। এখন আমি এখানে কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ। যখনই গেলাম এখানে কি কি আছে, সিএসএস এর ফাইলটা দিছে, এটাকে আমি সেভ করব। সেভ অ্যাজ কোথায় সেভ করব, আমি যেখানে সিএসএস টা রাখতাম, সিএসএস কোথায় রাখতাম, আমার ডেস্টিনেশন ফোল্ডারের ভিতর সিএসএস নামে একটা ফোল্ডার রাখছি না, এখানে দিয়ে সেভ করলাম। দেখি তাহলে আমার সিএসএস ফোল্ডারের ভিতর normalize.css নামে একটা ফাইল চলে আসছে, যেটা কি করবে, প্রতিটা এলিমেন্টের তার স্টাইলটা কেমন হওয়া উচিত সে ডিফাইন করে দিচ্ছে। মোটামুটি একই রকম সবগুলো ব্রাউজারের জন্য এলিমেন্টগুলো আমার দেখায়। ঠিক আছে, প্রতিটা এলিমেন্টের জন্য সে কিছু স্টাইল বলে দিচ্ছে যে এই স্টাইলটাই হওয়া উচিত। এটাকে এখন আমরা সিএসএস ফাইল লিংক করি কোথায়, HTML এর ভিতরে, এখানে, তাই না? এখান থেকে আমি যদি normalize.css এটাকে পাইতে চাই কি করতে হবে, css/normalize.css, তাই না? সেভ দিলাম, দেখি এটাতে কিছু পাইছে কিনা, একটু চেঞ্জ হয়েছে না? অর্থাৎ দেখেন normalize.css সে কিছু স্টাইলকে ক্যান্সেল করে দিচ্ছে, সে একটা নির্দিষ্ট স্টাইলে এই ফাইলগুলোকে নিয়ে আসতেছে। প্রতিটা এলিমেন্টকে সে একটা নির্দিষ্ট স্টাইলে নিয়ে আসতেছে। এখন আমার নিজস্ব একটা সিএসএস ফাইল থাকবে না, এখানে আমি একটা নিজস্ব সিএসএস ফাইল করি, কি style.css। আমি যে সিএসএসটা কাস্টম যে সিএসএসটা করলাম, এটা কোথায় লিংক করব? হ্যাঁ, সব সময় আমার নিজস্ব সিএসএসটা সব সিএসএস এর শেষে থাকবে। যত লিংক করব সবার শেষে কি থাকবে, আমার যে সিএসএসটা থাকবে। এর কারণ কি, আপনি হয়তো বুটস্ট্র্যাপ ব্যবহার করছেন, আরো অন্যান্য ফ্রেমওয়ার্ক, আইকন প্যাক, তারপর কি প্লাগইন, বিভিন্ন কিছু ব্যবহার করছেন। সবার শেষে আপনি কি চাবেন, যে আপনি যে স্টাইলটা দিচ্ছেন সেটাই যেন পায়, তাই না? এটা যদি স্টাইলটা যদি উপরে দিতাম তাহলে কি হতো, নিচে অন্য কোনো স্টাইল পেয়ে যেত না। আপনি হয়তো দিচ্ছেন কালার দিচ্ছেন গ্রিন, কিন্তু অন্য কোনো সিএসএস এর মধ্যে বলা আছে ব্ল্যাক, তখন কোনটা পাবে, শেষে যেটা পাইছে। অতএব আমার সিএসএসটা সবসময় শেষে থাকবে নিজস্ব। এখন যখন আমি দুইটা লিংক করছি, HTML এ আমার অনেকগুলো সিএসএস লিংক করার প্রয়োজন হতে পারে। যখন আমি ফ্রেমওয়ার্ক করবো, যেমন বুটস্ট্র্যাপ, তখন একটা লিংক দিলাম, অন্যান্য কিছু যদি দেই সেগুলোর জন্য আবার লিংক করা লাগবে। HTML এ যত লিংক করব ততবার তাকে স্টাইলের জন্য রিকোয়েস্ট পাঠাইতে হবে না, বারবার তাকে সিএসএস এর জন্য রিকোয়েস্ট পাঠাইতে হবে। এটা যদি আমি এমন করি যে সে একটা রিকোয়েস্ট পাঠাবে এবং সেখান থেকেই সব সিএসএস গুলো নিয়ে আসবে, বুঝা গেছে? তাহলে আমি সিএসএস এর লিংকটা এখানে না করে আমি চাইলে স্টাইল অর্থাৎ সিএসএস এর মধ্যেও
করে দিতে পারি। কি এক হচ্ছে আমি HTML এর মধ্যে সরাসরি লিংক করলাম, HTML এর মধ্যে সরাসরি লিংক করলাম, অথবা আমি এখানে লিংকটা না করে লিংক করলাম কোথায়, CSS এর মাধ্যমে। CSS এর মাধ্যমে যদি করি, এখানে বললাম ইম্পোর্ট নরমালাইজ CSS। যেহেতু সে একই ফোল্ডারে আছে, আমাকে পাথ বলে দিতে হবে না, কি বলতে হবে, শুধু normalize.css। দেখি পাচ্ছে কিনা, আমার HTML ফাইলটা পাচ্ছে কিনা, বলো তো। পাইছে? কি মনে হয়? পাই নাই তো? বানান বলেছে না? কি বলেছে? নরমালাইজ চলে আসছে। তাহলে আমি সরাসরি HTML এ লিংক না করে আমি চাইলে কোনো CSS ফাইলকে কি করতে পারি, আমার কাস্টম যে CSS টা তৈরি করব সেখানেও লিংক করতে পারি। এবং এতে সুবিধা কি, সে CSS এর জন্য, স্টাইলের জন্য শুধুমাত্র একটা রিকোয়েস্টই পাঠাবে, বারবার তাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে না। সে একবার এই রিকোয়েস্টটা পাঠাবে, এখানে যে CSS গুলো আছে সবগুলো সে একবারই নিয়ে চলে আসবে। বুঝা গেছে? এবং যেগুলো ইম্পোর্ট করবেন সেগুলো থাকবে প্রথমে। যতগুলো CSS ফাইল আমি ইম্পোর্ট করব সেগুলো প্রথমে করব, কারণ কি, সব শেষে যেন আমারটা থাকে। সব শেষে কি থাকবে, আমার CSS টা। যেমন আমি লিখলাম H1, বললাম ধরেন কালার রেড, ধরেন আমি এটা একটা স্টাইল বললাম, কি হচ্ছে, H1 গুলোর কালার রেড হয়েছে। এই তো আমি যদি সোর্সটা দেখি, তাহলে এখানে কালার কোনটা পাইছে, সর্বপ্রথম কোনটা হবে, H1। সে সবচেয়ে বেশি প্রায়োরিটি কাকে দিবে, আমি যেটা বলছি সেটাই, তাই না? এখানে কি হয়েছে, আগে তার স্টাইল গুলো রাখছে, রাখার পরে সবশেষে কি করছে, আমারটা রাখছে। ফলে আমি যে স্টাইলটা বলবো সেটাই সবশেষে পাবে। আমি যদি বলি ফন্ট সাইজ 4 EM, সে একটা স্টাইল পাবে না, বা 1 EM বললাম। এখন দেখেন, সে normalize.css সেও কিন্তু একটা দিছে না, কত দিছে, 2 EM, কিন্তু সেটা ক্যান্সেল করে আমারটা পাইল। কিন্তু আমি যদি এটাকে শেষে ইম্পোর্ট করতাম, কোথায় ইম্পোর্ট করতাম, সবার শেষে, তখন কোনটা পাইতো, তখন কোনটা পাবে, শেষে যেটা আছে পুরো এটা বাই ডিফল্ট, সেটা ইম্পোর্টই হয়নি। এটা ইম্পোর্ট করতেই পারতেছে না, ইম্পোর্ট করে না কেন, ইম্পোর্ট তো করার কথা। তাহলে আমার সাধারণভাবে কি করতে হবে, উপরে দিতে হবে। এটা কোনো কারণে পাচ্ছে না, কিন্তু আমি যতগুলো ইম্পোর্ট করব, যতগুলো CSS আছে, বুটস্ট্র্যাপ বা যে কোনো আইকন প্যাক বা নরমালাইজ রিসেট.css, এগুলো সবসময় কি করব, উপরে দিব, তারপর আমার কাস্টম CSS গুলো দিব। এখন আমরা দেখি HTML এ কি করছিলাম। এর আগে একটা হেডার নিচ্ছি, হেডারের পরে একটা ডিভ নেওয়া হয়েছিল, ডিভের ভিতরে ইমেজ, তারপর ন্যাপ, ইউএল, তারপর অ্যালাই রাখছি। এরপরে কি করছি, ব্যানার নিছি, ব্যানারের জন্য একটা ইমেজের জন্য একটা জায়গা নিচ্ছি, আর কি নিছি, হেডিং দুইটা রাখছি। তারপর সার্ভিস নিছি, সার্ভিসের ভিতরে কি ডিভ, একটা ডিভের মধ্যে কি করছি, এই হেডিং গুলো রাখছি, আরেকটা ডিভের মধ্যে যতগুলো ফিগার আছে সবগুলো রাখছি। রাখার পরে H1 H3 নিছি, ফিগার নিছি, ইমেজ নিছি, পিক ক্যাপশন, প্যারাগ্রাফ,
এখন আমরা গতদিন আমরা কি দেখলাম, ক্যাপশন ঠিক ক্যাপশনের ভিতর সব রাখতে বলছে, তাই না? কি বলছে? আমরা যখন ভ্যালিডেট করলাম তখন কি বলছিল, ফিগারের ভিতর প্যারাগ্রাফ, এইচ এগুলো রাখতে দিবে না। তাহলে আমরা কি করব, ফিক ক্যাপশনের ভিতর সবকিছুই নিয়ে যাব। আচ্ছা, তাহলে এই কাজটাই সবখানে করব। তারপর একটা সেকশন নিছি, সেকশনের পর একটা ডিভ নিছি, এর মধ্যে হেডিং, হ্যাঁ, ইমেজ, যদিও এই ইমেজগুলো আমরা ডিভে না ফিগারে নেব। এর আগে আমার ঠিক ক্যাপশন নেওয়ার প্রয়োজন ছিল না, এই জন্য নেই নেই। এখন আমরা হোভার সিএসএস করে হোভার করতে পারবো, অতএব এটা নিব। এই হলো এখন আমার HTML ফলাফল কি এটা, তাই না? এখন কি করা যায়, এখন আমরা স্টাইল করা শুরু করব। প্রথমেই আমি এই মেনু বারটা অর্থাৎ নেভ এবং হেডার সেকশনটা আমি স্টাইল করব। এর জন্য প্রথমে কি করতে পারি, এখানে একটা ডিভ নিছিলাম এক্সট্রা। কেন নিছিলাম মনে আছে? এখানে যে একটা এক্সট্রা ডিভ নিলাম, এটা কেন নিছিলাম তখন বলছিলাম, মনে আছে? আমরা স্টাইল পিএইচডি ফাইলটা যদি দেখি, দেখেন সে এই স্ক্রিনের মধ্যে এতটুকু জায়গা আলাদাভাবে নিছে না এবং সেন্টারে নিয়ে আসছে না। অর্থাৎ কি, সে এখান থেকে এই পর্যন্ত এটাকে কোনো একটা ব্লকে ধরে রাখছে এবং তাকে কি করছে, সেন্টারে নিয়ে আসা হয়েছে। তো এর জন্য যেটা হয় যে যদি আপনি বুটস্ট্র্যাপ করেন, বুটস্ট্র্যাপের ফরম্যাটটা ফলো করেন, সে আপনাকে দুইটা ক্লাস দেয়। সে কি বলে যে কন্টেইনার, আরেকটা কি বলে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনারে কি থাকে, হ্যাঁ না, কন্টেইনারের বৈশিষ্ট্য কি থাকে, একটা নির্দিষ্ট ভিউপয়েন্টের জন্য গিটটা একটা নির্দিষ্ট ওয়েট থাকে। হ্যাঁ, একটা নির্দিষ্ট উইথের জন্য তারও একটা নির্দিষ্ট উইথ বলা থাকে, ঠিক আছে না? তো আমরা আপাতত ওই রেসপন্সিভের হিসাবে যদি নাও যাই, আমি অন্তত বলে দিতে পারি যে ম্যাক্স উইথ 1170 পিক্সেল। কি বললাম, ম্যাক্সিমাম উইথ এটা 1170, এবং আর কি বলতে পারি, মার্জিন 0 অটো। আচ্ছা, মার্জিন 0 অটোর কাজ কি? মার্জিন 0 অটোর কাজ কি? এই যে 1170 বললাম, 1170 উইথ পাওয়ার পরে তার দুই পাশে যতটুকু জায়গা থাকবে সেটাকে কি করবে, দুই ভাগে ভাগ করে দেবে। 1170 নেওয়ার পরে এক্সট্রা যতটুকু জায়গা থাকবে সেটাকে দুই ভাগে ভাগ করে ফেলবে। তাহলে এখানে আমি এই ক্লাসটা যোগ করে দিই, ক্লাস কন্টেইনার। ফলাফল কি, এটা কি সরে আসছে না? ঠিক আছে, এখন কন্টেইনার যতটুকু নিচ্ছে এটা কতটুকুকে নিচ্ছে, 1170 নেওয়ার পরে 1170 নেয়ার পরে দুই পাশে যতটুকু জায়গা আছে দুই পাশে ভাগ করে দিচ্ছে না, অর্থাৎ সে কি করছে, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে, সেন্টারে চলে আসছে, অর্থাৎ ডিপটা কি হয়েছে, সেন্টারে অ্যালাইন হয়েছে। আচ্ছা,
সেন্টারে আসছে। আমি ইমেজটাকে একটা ক্লাস দিলাম, বললাম লোগো। তো লোগো যেটা আছে এটাকে আমি বললাম ফ্লোট লেফট। কি হবে ফলাফল? কি করছে সে? কন্টেইনারের লেফটে আগেও ছিল, এখনো আছে, কিন্তু সে কি করছে নিচে নিচের যে ন্যাপটা ছিল সে তার পাশে নিয়ে আসছে, পাশে নিয়ে আসছে। এখন আমি এখানে বললাম যে ন্যাপ ইউএল তার কি লিস্ট স্টাইল টাইপ নান। তাহলে আমার যে লিস্টের যে স্টাইলটা ছিল সেটা নাম চলে গেল। এরপরে আর কি বলতে পারি? ন্যাপ ইউএল এলআই, এটা কি বলতে পারি? হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন না, এক হচ্ছে আপনি ফ্লোট করতে পারেন, আর এক হচ্ছে ইনলাইন ব্লক করতে পারেন। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক এটা করতে পারেন। ঠিক আছে, পাশাপাশি চলে আসতে, তাই না? এখন আমি ইউএলটাকে বললাম ফ্লোট রাইট। কি বললাম? ফ্লোট রাইট। সে কি করছে? ডানে চলে গেছে, এটা ডানে চলে গেছে। এখন আমার কাজ কি দেখেন, এই যে এরা একটা স্টাইল পাইছে, এই লেখাগুলো একটা স্টাইল পাইছে, আন্ডারলাইন পাইছে, একটা কালার পাইছে, ঠিক আছে? এবং আমার উদ্দেশ্য কি, এই ন্যাভ বারে যে নেভিগেশন করবে, আমি মাউস কোথায় নিলে নেভিগেশন করানোর উদ্দেশ্য? এখানে ক্লিক করলে নাকি উপরেও নিচেও হইতে পারে? কোনটা? আমি এই সম্পূর্ণ সেকশনের যে কোনো জায়গায় আমি মাউস নিয়ে আসলেই হোম অ্যাক্টিভ হবে না, ঠিক কি না? নাকি শুধুমাত্র লেখাটার উপর? একটা নেভিগেশন বারে আমি কোনো ন্যাভ বারে যখন যাই তখন কি শুধুমাত্র ওই লেখাটুকু হয়, নাকি সে তার উপরে নিচে আরো কিছু জায়গা নেয়? হ্যাঁ। তাহলে আমি যদি এখানে প্যাডিং দেই, আমি বললাম ন্যাভ ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ, সে প্রথমে বললাম টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন নান বললে কি হবে? আন্ডারলাইনটা চলে গেছে। এখন তার কালার বললাম, লেখার রং হইল কত? কি ব্ল্যাক না? ঠিক, ব্ল্যাকের মতো। আর কি প্যাডিং বললাম, ধরেন প্যাডিং বললাম, কত প্যাডিং বলবো? এখানে দেখি কত দেওয়া যায়। কত? 40 প্রায় 38 এরকম। 40 বলে আবার বেশি হয়ে যাবে। কি বললাম? টপ বটমে 38, লেফট রাইটে কত দিতে পারি? এখানে কত আছে? 50, তাহলে কত দিব? 25, এ 25, এটা 25, দুইটা মিলে 50, তাই না? 25। আচ্ছা, এটা কি উপর থেকে নামছে? উপর থেকে কি নামছে? আমি প্যাডিং দেয়াতে, প্যাডিং দিলে বা না দিলে
এই যে প্যাডিংটা দিছি, প্যাডিং দেই আর না দেই, সে কি উপর থেকে একটুকু জায়গা নিচ্ছে? কেন নাই নাই? এটা কি এখন অ্যাঙ্কর ট্যাগ কি ধরনের? ইনলাইন। তাহলে এখন কি করতে হবে? এটাকে ডিসপ্লে কি করতে হবে? ব্লক, ডিসপ্লে ব্লক। আচ্ছা বলেন তো, এটাকে ডিসপ্লে ব্লক করার পরেও, সে পাশাপাশি আসছে অ্যাঙ্কর ট্যাগ কেন? সে তার প্যারেন্টের সাপেক্ষে ব্লক, কি এলআই এর সাপেক্ষে সে ব্লক। এলআইটা হলো ইনলাইন ব্লক, ঠিক আছে? এলআই এর সাপেক্ষে সে ব্লক, ঠিক আছে? আচ্ছা, এখন আর কি করতে পারি? আমি এই ইমেজটাকে কিছুটা নিচে নামাইতে পারি। ইমেজটা কতটুকু মার্জিন? ইমেজটাকে একটা মার্জিন দিলেই হয় না? এই ইমেজটাকে আচ্ছা, এই সম্পূর্ণটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না? এই হেডিংটার কি কালার আছে? তাহলে এটা কোথায় দিব বলেন তো? কালারটা কাকে দিব? এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা কার? ন্যাভের না কন্টেইনারের? হেডারের না? হেডার এখান থেকে শুরু করে সম্পূর্ণটা না? আর যদি কন্টেইনারে দিতাম কতটুকু হইতো? এতটুকুই না? তাহলে আমি এখানে নিলাম হেডার, কি বলবো, ব্যাকগ্রাউন্ড কালার, কালার পাইছে? হ্যাঁ, কেন পাইনি কেন? হ্যাঁ, ফ্লোট করছি, তাই না? ফ্লোট করছি যে কারণে এটা পায় নাই। তাহলে কি করতে হবে? এটাকেও ওভারফ্লো এখন পাইছে? দেখতে পাচ্ছেন? এখানে যদিও দেখতে পাচ্ছেন, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। পাইছে না? পাইছে, কিন্তু এই যে ডান পাশে কাকে দিব? তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমি এই অংশটুকুর জন্য একটা বলি যে স্টার্ট হেডার স্টাইল। আমি একটু স্পেসিফাই করে কমেন্ট করে এখানে আমি বললাম স্টার্ট গ্লোবাল বা কমন স্টাইল। এটা বলার উদ্দেশ্য কি? যেমন বডির এই ইফেক্টটা কে পাবে? যেগুলো সবার জন্য কমন তার জন্য একটা আমি কমেন্ট করে করে রাখতেছি। আবার হেডারের স্টাইলগুলো কোথায় দিচ্ছি এটা একটা কমেন্ট করে রাখতেছি। আবার এরপরে ব্যানারের যে সেকশনটা আছে সেটার জন্য যে স্টাইলটা রাখবো সেটা যদি আমি এভাবে কমেন্ট করে করে আলাদা ভাগে রাখি, ফলাফল কি হবে? আমি খুব সহজেই এটা এডিট করতে পারবো। আমি যদি চাই যে হেডারের যে স্টাইলগুলো আছে সেখানে আমি পরিবর্তন করব, কোথায় যাব? সরাসরি এখানে আসবো। কন্টেইনারটা কি আরো অনেক জায়গায় ব্যবহৃত হইতে পারে না? কন্টেইনার যেটা, এটা আমি এখানে রাখলাম। অর্থাৎ যেগুলো কমন তাদের জন্য একটা সেকশন ক্রিয়েট করলাম। এরপরে আরো যতগুলো স্পেসিফিক সেকশনের জন্য আমি স্টাইল করব, এর ভিতরে যত স্টাইল করব সবগুলো এরকম
বিভিন্ন কমেন্ট করে করে আলাদা আলাদা করে রাখবো। ফলে কি হবে, আমি পরে যখন এডিট করতে চাবো যে আমি শুধুমাত্র এই জায়গায় এডিট করব, সরাসরি আমি খুব সহজেই এটা চিনতে পারবো। ঠিক আছে, স্টার্ট পয়েন্টগুলো বা এন্ডিং পয়েন্টগুলো বলে দিবেন, খুব সহজেই এগুলোকে স্টাইলগুলোকে সহজেই চিনতে পারবেন, আলাদা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অংশটুকু করেন, তারপরে আমরা এটার একটা হোভার স্টাইল দেব। এখানে স্লাইড করার কোনো অপশন নাই, আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট বা এই ধরনের কিছু ব্যবহার করতেছি না, স্লাইডার হিসেবে নিচ্ছে না, এটা আমি ধরলাম এটা একটা ব্যানার। ঠিক আছে, আমি ব্যানারটা কিভাবে ডিজাইন করতে পারি, এক হইতে পারে যে আমি এই লেখাটাকে কন্টেন্ট হিসেবে রাখলাম, ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখলাম। কি করতে পারি, লেখাটাকে কন্টেন্ট হিসেবে ধরলাম আর ইমেজটাকে কি ধরলাম, ব্যাকগ্রাউন্ড। অথবা আরেকটা কি করা যায়, এই ইমেজটাকে পজিশন একটা ডিভে রাখছি, তাকে পজিশন করতে হবে, লেখাটাকে আরেকবার পজিশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে নিব। এখন ব্যানার করার জন্য আমার সুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নেওয়া, তাহলে পজিশনটা সবসময় ঠিক থাকবে। আমি তাহলে এখানে যে ইমেজটা নিছিলাম, এর আগে ইমেজটা যেভাবে নিছিলাম সেটা আপাতত অফ রাখি। এই কথা বলেন না, আমি এখানে এর আগে যে ইমেজটা নিছিলাম, ইমেজটা তাহলে কমেন্ট করে দিলাম, আমি ইমেজটা এভাবে নিতে চাচ্ছি না। হ্যাঁ, আমি এখানে কোনো কন্টেইনার নিব কি নিব না বলেন তো। হ্যাঁ হ্যাঁ, আমার যদি এখানে অ্যালাইনমেন্ট প্রয়োজন হয় আমি একটা কন্টেইনার নিব, কিন্তু যদি আমার এরকম হয় যে আমার ইমেজটাও এখানেই আছে, ইমেজটা কন্টেন্ট হিসেবেই আছে, হেডিংটাও কন্টেন্ট হিসেবে আছে, পজিশন করতে, তখন আমার মূলত কন্টেইনার নেওয়ার প্রয়োজন নাই। অথবা আপনি জাস্ট এই কন্টেন্টের জন্য কন্টেইনার নিতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি যদি ইমেজটাকেও কন্টেন্ট হিসেবে নেন, দেখেন ইমেজটা কতটুকু আছে, ফুল উইথ আছে না, এটা কি আর ওই যে 1170 বলছিলাম তার মধ্যে আছে, তার বাইরেও আছে না। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারি, ইমেজ তো এখানে অফ করে দিলাম, ইমেজ অফ। এখন কি আছে অবস্থা, দেখি এটা সেভ করলাম, কি করছে, ইমেজটা চলে গেছে, তাই না, ইমেজটা চলে গেছে। আচ্ছা, লেখাগুলো আছে, লেখাগুলোকে আমি করলাম যে ব্যানার, এখান থেকে ব্যানার স্টার্ট, ব্যানার স্টাইল। হ্যাঁ, তো আমি বললাম ব্যানার, ব্যানারের মধ্যে ব্যানারের কি বললাম, টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে টেক্সট অ্যালাইন সেন্টার মানে কি, এর ভিতরে যত লেখা আছে সবগুলো কোথায় যাবে, সেন্টারে যাবে, সেন্টারে চলে গেল। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ইমেজটা কোথায় দেওয়ার চিন্তা করছিলাম, ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে দিতে হলে এটাকে আমি সিএসএস এর মাধ্যমে ইমেজটা নেব। আর যদি আমি কন্টেন্ট হিসেবে নিতাম যে ইমেজটাও একটা কন্টেন্ট, তখন কি কোথায় নিব, এইচটিএমএল এ নিব। তো আমি এখন সিএসএস এর মাধ্যমে এই ইমেজটা নেব। কিভাবে নিতে পারি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, সিএসএস এর সাপেক্ষে ইমেজটা কোথায় আছে, কি দিব, সিএসএস হলো এখানে, এখান থেকে প্রথমে বের হইতে হবে, হয়ে ইমেজ ফোল্ডারে যাইতে হবে, তারপর আমি ইমেজটা পাবো না, তারপর আমি এই ইমেজটা পাবো। তাহলে কি করব, ডট ডট স্ল্যাশ, তারপর নাম। আচ্ছা, ইমেজটা আসছে না, ইমেজটা আসছে। এখন কি করা যায়, আমি যদি ব্যানারটাকে টপ বটমে প্যাডিং দেই, প্যাডিং ধরেন বললাম 100 পিক্সেল, কি হচ্ছে,
বাড়তেছে না, এবং এই লেখাটা কোথায় থাকতেছে সবসময়? সেন্টারে। আমি যদি আরো প্যাডিং দিই, এই সেকশনটাকে আমার যতটুকু প্রয়োজন প্যাডিং দিলাম, তাহলে কি হবে? ইমেজটাকে নেওয়ার পর সে এটাকে কি করবে? সব সময় সেন্টারে রাখবে না? বুঝা গেছে? তো ইমেজের এটাকে কত দিতে পারি আমি দেখি। মোটামুটি 30। এখন দেখেন, আমি যদি ইমেজ বেশি দেই তখন কি হবে? আরেকটা ইমেজ শুরু হয়ে যাবে, অথবা ইমেজটা কিন্তু এখন রিপিটেড অবস্থায় আছে, যদিও আমি বুঝতে পারতেছি না ইমেজটা কি অবস্থায় আছে, রিপিটেড অবস্থায় আছে। যে কারণে আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতেছেন, আপনি যদি না চান যে এটা রিপিট হোক, তাহলে কি করতে হবে? এখানে বলে দিতে হয় নো রিপিট। আবার যদি এমন হয় যে আপনি চাচ্ছেন শুধু একদিকে রিপিট হোক, তখন কি বলবেন? এক্স ওয়াই এভাবে বলে দিতে হয়। কিভাবে বলে দিতে হয়? রিপিট এক্স, রিপিট ওয়াই। এক্স দিলে কি হবে? হরিজন্টালি, ওয়াই দিলে ভার্টিক্যালি এটা রিপিট হবে, যদি জায়গা থাকে। জায়গা না থাকলে রিপিট দেখাবে না, কিন্তু জায়গা থাকলে রিপিট হবে। তো এখন আমি কি দিব? নো রিপিট। নো রিপিট দেওয়াতে কি আছে? জিনিসটা হয়ে গেল। ইনভ্যালিড প্রপার্টি। রিপিটেড প্রপার্টি কি বল দিছি? আরেকটা প্রপার্টি নিয়ে আসলে কি হবে? ব্যাকগ্রাউন্ড রিপিট নিয়ে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি না 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 না, এটা না। আমি মনে হয় কিছু একটা বানানে ভুল করছি, বা সিনট্যাক্সে কিছু একটা বলেছি। রিপিট একটা আছে না, রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজ। নো রিপিট না, রিপিট না, এটা বলেন আগে। ব্যাকগ্রাউন্ড রিপিট না প্রপার্টি। হ্যাঁ প্রপার্টি আর ভ্যালু হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে। ডাইরেক্ট নো রিপিট লিখলেও হবে। নো রিপিট লিখলেও হবে, সেটাই আমি জানি, কিন্তু এখানে ইনভ্যালিড প্রপার্টি কেন দেখাচ্ছে? তাহলে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছেন এই জন্য। ব্যাকগ্রাউন্ড শর্টকাটের জন্য এটা আরেকটা কি দিতে পারি? আমি ব্যাকগ্রাউন্ড সাইজও বলে দিতে পারি, তাই না? ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাইজটা কতটুকু হবে সেটাও আমি বলে দিতে পারি। এটার আরেকটা প্রপার্টি নিয়ে নিতে পারি, ব্যাকগ্রাউন্ড সাইজ বললাম 100%। নিলে কি হয়েছে? এই উইথ অনুসারে সে অ্যাডজাস্ট করছে, ফলে এই প্যাডিং যেটা দিছি, প্যাডিংটা তাহলে আমাকে কমাইতে হবে। তো এটা মোটামুটি আমরা 170 আপাতত রাখি, পরে আমরা দেখতেছি এটা কতটুকু আছে। এটা মূলত আমরা যখন বুটস্ট্র্যাপ করব তখন এটাকে আসলে কি বানাবো? স্লাইডার বানাবো। এটাকে স্লাইডার করব, তখন এই অ্যাডজাস্টমেন্টটা অটোমেটিক ভাবেই হবে। এখানে দেয়া আছে কতটুকু, এখান থেকে 240, এখান থেকে 240। এটার জন্য সমস্যা, ডিজাইনে উপর থেকে একটা কম আছে, নিচ থেকে আরেকটা কম আছে।
আচ্ছা আমার যে ডিজাইনটা আছে ডিজাইনে একটু সমস্যা আছে পিএইচডি ডিজাইন। আচ্ছা এরপর কি আছে লেখার রং আছে হোয়াইট না কালার আচ্ছা দুইটা কি দুই কালার আছে আপাতত আমি একটা বলে রাখি যদি আমার মনে হয় যে আমার কি এটা এখানে যেটা আছে সেটা হোয়াইট না বা এত বোল্ড না সেক্ষেত্রে কি করব ব্যানারের মধ্যে এটাকে স্পেসিফিক ভাবে সিলেক্ট করব এই ব্যানারের মধ্যে কি আছে এটা কি দিয়ে নিছিলাম পরের লেখাটা ফটোগ্রাফি H2 H2 কে বললাম ফন্ট ওয়েট কি লাইটার এটা করলে কি হবে দেখেন আমার পিএইচডি তে কি আছে এই লেখাটা কি পাতলা ভাবে আছে না হালকা ভাবে আর কি যদি লেখার রং অন্য হয় সেক্ষেত্রেও আমি বলে দিতে পারি এটা মনে হয় সাদাই আছে সাদাই আছে আচ্ছা এখন তারপরেও এটা মিলবে না কারণ হচ্ছে আমরা কিন্তু এই একেবারেই এই ফন্টটা নেই যে কারণে এটা মিলবে না আমরা ফন্ট এরপরে নিচ্ছি তাহলে আমার মোটামুটি এই ব্যানার সেকশনের কাজ শেষ তাই না ব্যানার সেকশনটা কাজ শেষ কি করলাম আমি সিএসএস এর সাহায্যে আমি ইমেজটা নিলাম সিএসএস এর সাহায্যে ইমেজটা নিলাম সিএসএস এর সাহায্যে কিভাবে নিতে পারি এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজ এছাড়া ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটাও বলে দিতে পারি ঠিক আছে এরপরে আমি সিএসএস এর সাপেক্ষে ইমেজটা কোথায় আছে সেই পাথটা বলে দিব যেমন আমি প্রথমে বললাম ডট ডট স্ল্যাশ অর্থাৎ ওই ফোল্ডার থেকে ব্যাক করলাম করার পর ইমেজ ফোল্ডারের ভিতর গেলাম যাওয়ার পরে banner1.jpg এই ফাইলটা আমি লিংক করলাম এবং সাথে বলেছিলাম কি এটা যেন রিপিট না হয় একাধিকবার রিপিট না হয় ব্যাকগ্রাউন্ড সাইজ বলে দিলাম 100% যতটুকু জায়গা আছে ততটুকু সমান ব্যাকগ্রাউন্ড ইমেজটা হবে ফলে হাইটটা অটোমেটিক ভাবে অ্যাডজাস্ট হবে উইডথটা এটা বললাম হাইটটা কি হবে ইমেজের অটোমেটিক ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে সেই অনুসারে ইমেজের হাইট উইডথ একটা রেশিও আছে সেই অনুযায়ী এটা হয়ে যাবে এরপরে আমি কি বললাম ব্যানারকে প্যাডিং বললাম এই প্যাডিংটা কেন বলছি বলেন তো প্যাডিং কমাইলে ইমেজটাও কমতেছে প্যাডিং বাড়াইলে ইমেজের পরিমাণও বাড়তেছে এটা কেন এই যে সেকশনের প্যাডিং এটা যখন কমাচ্ছি তখন কি ইমেজটাও অল্প একটু দেখা যাচ্ছে অর্থাৎ কি এই সেকশনের হাইট কমতেছে না আমি যখন প্যাডিং কমাচ্ছি তখন কি হচ্ছে এই হাইটটা পাইছে মূলত কিসের জন্য এখান থেকে নিচের দিকে সে কন্টেন্টকে তার কন্টেন্ট কি এখন কন্টেন্ট কোনটা ইমেজ টেক্সট এই যে দুইটা হেডিং আছে এটাই তার কন্টেন্ট এই কন্টেন্টকে সে উপরে নিচে কিছুটা জায়গায় ছেড়ে দিচ্ছে এখন যখন জায়গা ছেড়ে দিচ্ছে সে কি করতেছে সে একটা হাইট পাচ্ছে অটোমেটিক ভাবেই একটা হাইট পাচ্ছে আর ইমেজটা কোথায় দিছি তার ব্যাকগ্রাউন্ডে তাহলে সে যতটুকু হাইট পাবে ইমেজও ততটুকুই দেখাবে তাই না তো সাধারণভাবে যখন আমি ব্যানার হিসেবে এটা নিব তখন আমি ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা দিছি কিন্তু যদি আমি পরবর্তীতে এটা আমি ক্যারোসেল বা স্লাইডার হিসেবে নিই তখন কিন্তু ইমেজটাও কন্টেন্ট হিসেবেই নিব HTML এর কন্টেন্ট হিসেবেই নিব তাহলে এখন কি করছি আমার ব্যানার এটা তৈরি করলাম আমি কি চাচ্ছি এখন আগে বলেন এখানে যখন মাউস নিব একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার অথবা লেখার কালার পরিবর্তন হবে আমার যেহেতু পিএইচডি তে এখন দেয়া নাই যে কারণে পিএইচডি তে কোনো ওভার স্টাইল দেয়া নাই এটার জন্য আছে নাই না এখন কিন্তু নাই কেন নাই পিএইচডি তে দেয়া সম্ভব কি করবে পিএইচডি তে
যে কোনো একটাতে দেখবেন কালার দিছে, অন্য একটা কালার দিছে, অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা দেখাবে অ্যাক্টিভ, আবার একটা কালার দিয়েও দেখাবে। হয়তো আপনার প্রথমটাকে দিল অ্যাক্টিভ আর একটা কালার দিয়ে দেখাবে, সেটা হোভার। ঠিক আছে, এখন আমি আপাতত হোভারটা নিয়ে কি করতে পারি, যদি অ্যাক্টিভ হয় একটা অ্যাক্টিভ ক্লাস নিয়ে দিবেন, সেটার একটা কালার দিবেন, সেটা সহজ। কিন্তু হোভার দিতে গেলে কি করতে পারি, কাকে হোভার করলে বলেন তো? এগুলোর ক্ষেত্রে অলওয়েজ এলআই ওভার কে, কাকে হোভার করবে? ন্যাভ ইউএল এলআই এলআই। ওভার কে। হ্যাঁ, অর্থাৎ কি, এলআই কে হোভার করলে অ্যাঙ্কর ট্যাগের কালারটা চেঞ্জ হবে। ওভার করার পরে এলআই কে যদি আমি যেই এলআইটাকে হোভার করব, যার উপর মাউস নেব, যে এলআই এর উপর, তার এর কালার অ্যাঙ্কর ট্যাগের কালার চেঞ্জ হবে। আমি অ্যাঙ্কর ট্যাগকে হোভার করে ওই কাজটা করতে পারি, কিন্তু ড্রপ ডাউন যখন করবেন, ড্রপ ডাউনে কি হয়, একটা এলআই এর ভিতর একটা অ্যাঙ্কর ট্যাগ তো থাকেই, তার পাশে সিবলিং হিসেবে সম্পূর্ণ একটা আরেকটা ইউএল থাকে, বুঝা গেছে? এখন আমি এখানে অ্যাঙ্কর ট্যাগের উপর যদি দেই, অ্যাঙ্কর ট্যাগের উপর হোভার হয়েছে, সেই স্টাইলটাও পাইছে, কিন্তু যেটা ড্রপ ডাউন দেখানোর কথা সেটা আর দেখাবে না। ঠিক আছে, যে কারণে আমি কি করব, আমি বলবো যে এলআই এর উপর যখন হোভার করবে, তখন তার অ্যাঙ্কর ট্যাগের স্টাইলটা পরিবর্তন হবে, তার ভিতরের অ্যাঙ্কর ট্যাগের স্টাইলটা। আমি যদি এরকম বলি যে nav ul li হোভার এ, এর দ্বারা কি বোঝাচ্ছে, এলআই ভিতরে যদি কোন এটা যে এলআইটাকে হোভার করছি সেই তার ভিতরে এ, যে এলআইটাকে হোভার করছি তার ভিতরে যে এটা আছে তার কালারের কথা বলতেছি, ঠিক আছে? এখন আমি শুধু কালারও বলতে পারি, বললাম যে কালার গ্রিন, তাহলে কি হবে, লেখাটার রং পরিবর্তন হচ্ছে, যেটার উপর মাউস নিচ্ছি। যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারের হবে, তাই না? কয়টা কালার কোড মুখস্থ হয়েছে? টিভি। আমি এই সম্পূর্ণটাকে 100% ধরলাম, তারপর কি এখানে তিনটা ফিগার আছে, তিনটা ফিগারকেই যদি আমি তিনটা ডিভের মধ্যে রাখি, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এর ভিতর এগুলো ফিগার, এবং ফিগারগুলোকে প্যাডিং দেয়া আছে, ফলে কি হয়েছে, ডানে বামে চাপে গেছে। তো আমি এখানে কি করি, আচ্ছা, সার্ভিসেস এর ভিতরে প্রথমে কি বললাম, সার্ভিসেস এর ভিতর যত লেখা আছে সবগুলোই মোটামুটি সেন্টারে, সবগুলো কি সেন্টার এলিমেন্ট আছে। আমি যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, কি হবে, সবগুলো সেন্টারে চলে আসছে না? আচ্ছা, এখন দেখি এখানে ঘটনা কি। প্রথমেই এই ফিগারগুলোকে একটা ডিবে নিয়ে নেন, ফিগারগুলোকে ডিবে নিয়ে নিব, এই ডিভগুলোর একটা ক্লাস বলবো এবং সেই ডিভের উইথ বলে দেব। আমি সবগুলো ফিগার বাদ দিলাম, একটা ফিগারও রাখলাম না, সাথে দুইটা ফিগার বাদ, এখানে বললাম ডিভ ফিগার। আমি যদি বুটস্ট্র্যাপের ভাষায় বলতে চাই তাহলে কি হবে, এই সম্পূর্ণ 100% কে তারা ধরে কি 12টা কলামে। আমি তারা কি করে, এই যে সম্পূর্ণ কোনো কন্টেন্টের উইথ সেটাকে তারা কি করে 12টা ভাগে ভাগ করে।
12টা ভাগে ভাগ করে এরপরে আপনি কতটুকু উইথ নিচ্ছেন সেই অনুযায়ী সে হিসাব করে। এটা যদি সম্পূর্ণটা 12টা ভাগ হয়, এখান থেকে আমি এটাকে 3 অংশে ভাগ করতে যাচ্ছি। প্রতি অংশে কয় কলাম করে যাবে? 4 কলাম করে। তাহলে আমি অনেকটা সেরকমই করার চেষ্টা করি যে ক্লাস কল 4, ঠিক আছে। এই ডিভের ভিতর কি আছে? ফিগারের ভিতর ইমেজ, ফিগ, ক্যাপশন। এই তিনটাকে, এই সবগুলোকে আমি এই ডিভটাকে আমি 3 বার রিপিট করি, ঠিক আছে। করার পরে এখন কি হয়েছে ফলাফল? এখনো কি আমি স্টাইল দিছি কিছু? তাহলে কোনো স্টাইল আসবে না। আমি এখন কল 4 কে বললাম কল 4 কি করবে? উইথ 33.33%, এতই তো আসে 100% কে 3 ভাগে ভাগ করলে। আর ফ্লোট লেফট, ঠিক আছে, পাশাপাশি চলে আসছে না? এরপরে কি করতে পারি? আচ্ছা, আমি ফিগারকে এখানে প্যাডিং দিলাম, প্যাডিং টপ বটমে 0 দিলাম, লেফট রাইটে দিলাম ধরেন 15 পিক্সেল। প্যাডিং পাইনি? আচ্ছা, প্যাডিং টপ যখন বলছি তখন এটা নিচে চলে গেছে কেন? আমি বলছি 33%, প্রতিটার উইথ 33%, অর্থাৎ তিনটা নিয়ে কি হয়েছে 100%। এর সাথে আবার প্যাডিং যোগ হয়েছে, তাই না? তাহলে এখানে কি বলতে হবে? আমি সবগুলোর জন্য একেবারে বলে দিলাম বক্স সাইজিং, বর্ডার বক্স, ঠিক আছে, বক্স সাইজিং, বর্ডার বক্স। এখন আমার এই ডিপ গুলো আসলে কি করতেছে? সে 33% জায়গা নিচ্ছে এবং ডানে বামে প্যাডিং দিছে। আচ্ছা, এখানেও এটাকে একটা অ্যালাইনমেন্টে রাখতে হবে না? সেন্টারে, যেমন এটা একটা অ্যালাইনমেন্টে আছে, এটাও একটা কন্টেইনারে নেওয়া উচিত না? এই সম্পূর্ণটাকেই আমি একটা সার্ভিসটাকে একটা ডিভের মধ্যে রাখছি না, এটাকে আমি বললাম ক্লাস কন্টেইনার। ঠিক আছে, ক্লাস কন্টেইনার। আচ্ছা, এখন কি করতে পারি? আমি এখন দেখি যে ব্যাকগ্রাউন্ডে, এই সার্ভিসের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, সেটা আগে দিয়ে দেখি। আপাতত আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেখি, ওই ডিডি দিয়ে, তাই না? তাহলে বুঝতে পারবো। এখানে যে কালারটা আছে সেটা দিলে বুঝতে পারবো না আসলে। এই প্রজেক্টরে কালার পাইছে? কতটুকু পাইছে? এতটুকু পাইছে, তাই না? এটা পায় নাই। আবার এখানে বেশি পাইছে কেন? এখানে কেন পাইছে বলতে পারবেন? মার্জিনের জন্য না, ঠিক ওই যে প্যাডিং নিছিলাম না, প্যাডিংটা অ্যাডজাস্ট হয় নাই, প্যাডিংটা ঠিকভাবে নেওয়া হয় না, যে কারণে এটা হয়েছে প্যাডিংটার জন্য। এটা আমি পরে ঠিক করতেছি, আগে এটা ফিক্সড করি যে এটা কি। এখন যে এখানে সম্পূর্ণটা ব্যাকগ্রাউন্ডটা পাইলো না, এটা কি করা যায়? কাকে ওভারফ্লো হিডেন দিব বলেন? হ্যাঁ, এক হইতে পারে। আমি এই যাদেরকে ফ্লোট করছি তাদেরকে যদি আমি একটা ডিভের মধ্যে রাখি, এগুলোকে যেহেতু আমি বলছি কলাম, তাকে বলতে পারি কি? রো।
তাই না? তাহলে আমি এখান এই সবগুলো কলামকে, কোনগুলো, এই সব কলামগুলোকে একটা ডিভের মধ্যে রাখি। বললাম ডিভ ক্লাস কি রো, রোকে বললাম ওভারফ্লো। এখন কি অবস্থা দেখি, এখন কি ব্যাকগ্রাউন্ড কালার পাইছে না? আচ্ছা আচ্ছা, ফিগার গুলোকে আগে দেখি। ফিগার আর একটু স্পেসিফিক ভাবে বলি, ফিগার এদেরও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেখি কি অবস্থায় আছে এরা। এই অবস্থায় কেন আছে বলেন তো? ফিগার গুলো, ফিগার কি ইনলাইন? আমি কি ডিসপ্লে ইনলাইন কথা বলছি? সেটার জন্য না। ফিগার ফিগার কি করে, এর আগে দেখছি না আমরা, অটোমেটিক ভাবে কিছু মার্জিন নিয়ে নেয়। কি করে এখানে দেখছিলেন 40 পিক্সেল করে মার্জিন নিছিল। এর আগের দিন যখন আমরা ফিগার করছি তখন দেখছি না, সে 40 পিক্সেল করে এক্সট্রা মার্জিন নিয়ে নিছে। এটা বাদ দিতে হবে না? এটার মার্জিন 0 করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন ওই যে দুই পাশে কি করছিল, মার্জিনের কারণে দুই পাশে মার্জিন নিয়ে সে ছোট হয়ে গেছিল। এখন ঠিক হয়ে গেছে না? এখন আর কি করতে পারি, তাকে কিছুটা প্যাডিং দিতে পারি। কি দিতে পারি? প্যাডিং। প্যাডিং বললাম চারিপাশ থেকে। এখানে আমার ডিজাইনে দেখবো আগে, আমি নিজের মতো করে না দিয়ে কি করব, এখানে ডিজাইনে দেখবো কতটুকু প্যাডিং দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে মোটামুটি 15 পিক্সেলের মতো প্যাডিং থাকে, 15 পিক্সেল। তাহলে আমি এখানে বলবো সব দিক থেকেই 15 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা ইমেজগুলো উইথ কতটুকু হবে? ইমেজ কি করছে, আমি এই দিক থেকে প্যাডিং পাইছে, তাই না? এই পাশ থেকেও পাইছে, নিচে থেকেও পাইছে, কিন্তু ডান দিকে পায় নাই, ইমেজটা পায় নাই। লেখাও কিন্তু পাইছে ঠিকঠাক, কিন্তু ইমেজটা পায় নাই। কেন পায় নাই? ইমেজ সে কিন্তু এই প্যাডিং গুলো হিসাব বুঝবে না। সে কি করবে, তার যতটুকু সাইজ সেটা সে দেখাবে ডিফল্ট ভাবে। তো আপনাকে যেটা বলতে হবে, ইমেজের ক্ষেত্রে বুটস্ট্র্যাপে যেটা করা হয়, একটা আইএমজি রেসপন্সিভ নামে একটা ক্লাস রাখা আছে, যেটাতে বলা আছে কি ম্যাক্স উইথ 100%, অর্থাৎ ইমেজগুলোর ম্যাক্সিমাম উইথ 100% হইতে পারবে। কখনোই কি 100 এর বাইরে যাবে না। ইমেজ আপনি যত বড়ই নেন, সে কি করবে, আপনার ডিভের সমান, অর্থাৎ যে ব্লকটাতে রাখছেন তার সমান হবে সর্বোচ্চ, এর বাইরে যাবে না। আমরা ঠিক এই কাজই করব। সার্ভিস ফিগার এর ভিতর যত ইমেজ আছে সেগুলোকে বললাম ম্যাক্স উইথ 100%। এখন কি হয়েছে, সব দিক থেকে চলে আসছে না সেন্টারে? এই সার্ভিস যে সেকশনটা আছে, এটাকে আমি টপ বটমে কিছু প্যাডিং দিই। কোথায় রাখছি? প্যাডিং কত বলা আছে আগে দেখি। যদিও এখানে আরেকটা নেওয়া লাগবে, সেটা পরে, আমরা এইটা দেখি কাউন্ট করি। 80 পিক্সেলের মতো প্যাডিং আছে। ঠিক আছে, 80 পিক্সেল প্যাডিং আছে।
এখন এখানে যে গ্যাপটা করছে এটা আসলে কোনো হেডিং এর মার্জিন না, হেডিং এর মার্জিনের জন্য এমনি একটু হয়তো প্যাডিং দিলে সেটা ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটার জন্য না। এটা আসছে ওই যে আমরা ব্যানারকে একটা প্যাডিং দিছি না, সেটার কারণে। এটার হয়েছে কি, এই ব্যাকগ্রাউন্ড সাইজ দিছি না 100%, এটা আপাতত অফ করে রাখে। কেন অফ করব? এই অবস্থায় থাকে। আমি যখন ব্যাকগ্রাউন্ড সাইজ দিচ্ছি 100%, তখন কি হচ্ছে, সে সাইজ যখন মিলাইতে যাচ্ছে হাইটটা কিন্তু কমায় ফেলতেছে, আর এটা এই স্টাইলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কারণ হচ্ছে এখানে যে স্টাইল সেই হিসাবে সে হচ্ছে স্লাইডার, ব্যানার না, সে কি স্লাইডার, সে কিন্তু কন্টেন্ট, ঠিক আছে। এখন যখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি বলি 100%, সে উইথ যখন আপনি যখন একটা ইমেজের উইথ নির্ধারণ করবেন, হাইটটা কিন্তু অটোমেটিক নির্ধারণ হয়। আপনি যদি হাইট কিছু নাও বলে দেন, আপনি শুধু ইমেজের উইথটা বাড়াবেন কমাবেন, দেখবেন হাইটটা নিজে থেকেই বাড়া কমা যাবে, ঠিক আছে। সেই রেশিও অনুযায়ী বেশি হয় বা কম হয়। তো আমি যখন এটাকে 100% বলছি, সে এটাকে নিচ চাপায় আনছে, চাপায় আনার কারণে নিচ থেকে ওটা উপরে উঠে যাচ্ছে, যে কারণে এই রেশিওটা ভালো দেখাচ্ছে না। তো এটা আপাতত ব্যাকগ্রাউন্ড সাইজ দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ব্যানারে করতেছি। পরবর্তীতে আমরা যখন স্লাইডার করব তখন এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যানারটা আমি যখন ব্যাকগ্রাউন্ড সাইজ দিচ্ছি তখন হচ্ছে কি, আমি প্যাডিং দেওয়ার ফলে এই পর্যন্ত নিচে ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ পাচ্ছে এতটুকু। কারণ কি, এদিক থেকে চেপে আসছে, ফলে তার হাইটও কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখানেও কিছু পরিবর্তন করতেছি। কি দেখেন, ফিগার আর কি ফিগ ক্যাপশন। ফিগ ক্যাপশনে বললাম ধরেন H3 দিয়ে বললাম হোভার স্টাইল। কি অবস্থা দেখি, হয়ে গেল। একটাই তো, তাই না? একটাই নিছি, বাকিগুলো তো কেটে দিছি। এখন কোথায় বলতেছি, এখানে এগুলোকেও আমি কি এখানে কয়টা ভাগে ভাগ করা আছে, সম্পূর্ণ উইথটাকে 3 ভাগে না। আমি এটাকে কি কলাম 4 এ রাখতে পারি না? আমি যদি সম্পূর্ণটাকে 12 কলাম ধরি, সম্পূর্ণটা বলতে কি কন্টেইনারটাকে যদি আমি ফুল 100% ধরি, এটাকে 3 ভাগে ভাগ করব। 100% মানে হলো 12। এখন 3 ভাগে ভাগ করলে এক ভাগে কতটুকু যাবে? 4 করে, ঠিক আগের মতোই। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে কল ফর আর রো, এটা অনেক জায়গায় আমার প্রয়োজন, তাই না? তাহলে এটা আমি এখানে না রাখে আমি কি কোথায় রাখতে পারি, যে গ্লোবালে যেটার জন্য যেটা সেট করছিলাম এখানে রাখি, যেহেতু এটা আমার অনেক জায়গায় প্রয়োজন। আচ্ছা, তাহলে এখানে আমি এই সম্পূর্ণটাকে ডিভ ক্লাস কি বললাম, কল ফর এর ভিতরে দিলাম। এবং এখানে কয়টা দরকার? 3টা। তাহলে এখানে 3টা, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, কয়টা হলো? 12টা, তাই না? পাশাপাশি চলে আসবে, সম্পূর্ণটার পাশাপাশি আসছে। আমি কি যাচ্ছিলাম যেন কন্টেইনারের মাঝখানে আসে। তাহলে আমাকে এগুলো সবগুলোকে কি করতে হবে, একটা এক্সট্রা ডিপ নিছিলাম না অ্যালাইনমেন্ট করার জন্য, তাকে জাস্ট কি বলতে হবে, ক্লাস কন্টেইনার। ক্লাস কি বলছি, কন্টেইনার। আমার কন্টেইনারের কাজটা কি বারবার বলে দিতে হবে, প্রতিবার বলে দিতে হবে? আচ্ছা, আর কি নিচের দিকে দেখি, এখানে
যেটা করতে পারি, ইনস্টাগ্রাম শুরু হচ্ছে, এখানে আবার আমি এটাকে স্টার্ট ইনস্টাগ্রাম স্টাইল গ্রাম ফিগার ইমেজের সাইজগুলো কত দিব আমরা? ইমেজ রেসপন্সিভ। এখন দেখা গেল আমার অনেক জায়গায় এই কাজটা প্রয়োজন হচ্ছে, এর জন্য কি করতে পারি, একটা ক্লাস ডিফাইন করে দিতে পারি না? যতগুলো ইমেজে আমার ম্যাক্স উইথ 100% প্রয়োজন, আমি বারবার আমাকে বলতে হচ্ছে, যেখানে ইমেজ নিতে হচ্ছে, ইমেজ নেওয়ার পর দেখতেছি হয়তো উইথ বড় হয়ে গেছে, তখন কি করতে হচ্ছে, অ্যাডজাস্ট করার জন্য উইথটা বলে দিতে হচ্ছে। তো এটার জন্য আমি কি করতে পারি, একটা ক্লাস, গ্লোবাল ক্লাস আমি নিয়ে নিতে পারি না, যে বললাম একটা ক্লাস ডিফাইন করলাম ইমেজ রেসপন্সিভ, এখানে কি বললাম, ম্যাক্স উইথ 100%। এখন ফলাফল কি হবে, আমি যত জায়গায় এই ক্লাসটা জাস্ট দিয়ে দিব, এই ক্লাসটা শুধু এই ইমেজগুলোতে এই ক্লাসটা দিয়ে দিলেই হয়ে যাবে না? শুধু যদি আমি আইএমজি দিয়ে নিই, না, সমস্যা নেই। তাহলে যত ইমেজ আছে, এখন আপনার যদি সব ইমেজে না প্রয়োজন হয়, আপনার যদি সকল ইমেজে না প্রয়োজন হয়, এটা একটা সমস্যা না? আপনি চাচ্ছেনই ইমেজটা যতটুকু আছে ততটুকুই দেখাবো, হ্যাঁ, তখন আপনার সব জায়গায় যদি প্রয়োজন না হয়, আপনার যদি ডিজাইন না ভাঙে তাহলে সমস্যা নাই, কিন্তু ডিজাইনেই কোথাও একটা সমস্যা হয়ে গেল। হ্যাঁ, এক্সট্রা নেওয়া লাগবে না, কিন্তু আমি একবারই বলে দিলাম, কারণ হচ্ছে আরো যত জায়গায় প্রয়োজন, আর আমাকে কোথাও সিএসএস এ গিয়ে বলতে হবে না ম্যাক্স উইথ 100%। এখন কি আমি একটা ক্লাস বলে রাখছি, যত জায়গায় এই প্রপার্টিটা দরকার হবে ইমেজে, জাস্ট এই ক্লাসটা দিয়ে দিলাম, বোঝা গেছে? এভাবে আমার কি হবে, সিএসএস কম লাগবে, সিএসএস কোড লেখা কম লাগবে, একবারই বলে দিলাম, এখন জাস্ট এই ক্লাসটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই ফিগারগুলো তো কি আছে, ফিগারগুলো একটা মার্জিন পাইছে, তাই না? তাহলে এখানে আমি দেখা যাচ্ছে সব ফিগারের মার্জিনগুলোই আমার জন্য একটা সমস্যা ক্রিয়েট করতেছে, তাহলে কোনো ফিগারকেই আমি মার্জিন না পাইলেই ভালো হয়, তাই নাকি? এই যে ফিগারগুলো যে মার্জিন পাচ্ছে, এটা আমার জন্য সমস্যা ক্রিয়েট করতেছে না? তাহলে আমি চাচ্ছি কি, কোনো ফিগারই যেন মার্জিন না পায়। তাহলে এখানে না বলে আমি কি করতে পারি, এই যে এই প্রপার্টিগুলো, কোনগুলো, এই প্রপার্টিগুলো এখানে না বলে আমি কি করলাম, এখানে বললাম ফিগার প্যাডিং, এখানে মূলত প্রয়োজন নাই, আমি জাস্ট বললাম কি ফিগারের মার্জিন 0। তাহলে এখন কি হবে, যত ফিগার আছে তাদের সবার ডিফল্ট মার্জিন 0 হবে, আমি যদি পরবর্তীতে দেই তখন হবে, না হলে 0, ঠিক আছে? তাহলে এখন পাশাপাশি ঠিকভাবে আসছে, তাই না? এখন ফিগার কিন্তু ডিফল্ট ভাবে কোনো মার্জিন নেয় না। কে নিছে? এই যে ফাঁকাটা হয়েছে কেন, এই ফাঁকাটা হয়েছে কেন? কলামকে আমরা একটা প্যাডিং দিছিলাম না, কলামকে একটা প্যাডিং দিছিলাম, ঠিক আছে? এই প্যাডিংটা আবার ডানে বামে ফিক্স করার জন্য রোতে একটা কাজ করা হয়, এটা আমরা বুটস্ট্র্যাপে গিয়ে বুঝবো, এখন আপাতত করার প্রয়োজন নেই। তো এখন কি আছে, আমার একটা হেডিং আছে, ইমেজটা আছে, ইমেজটা কার মধ্যে আছে, ফিগারের মধ্যে আছে, এখানে কি আছে, একটা ফিগ ক্যাপশন আছে, আর একটা লিংক আছে, এই তো। এখন এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেয়া আছে, পিএইচডিতে আছে না, এখানে কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেয়া আছে, আমি কালারটা ধরি, কালার দিয়ে নিয়ে এই কালারটা দিয়ে দিই, দেখা যাক ইনস্টাগ্রাম কই, এরকম শুরু করি নাই,
ব্যাকগ্রাউন্ড কালার কালার পাইছে না? এখন কি এই লেখার কালার, তাই না? আচ্ছা, গ্রাম এইচ কত, এটা 3 নিছিলাম মনে না, H3 কালার রেড। আরেকটা জিনিস আমি দেখলাম এখানকারও সব লেখাগুলোই সেন্টারে আছে। সব লেখাগুলো কোথায় আছে? সেন্টারে আছে। তাহলে আমি কি করতে পারি? আমি এখানেও বলে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। কালার রেড দিলাম কেন? রেড হয়ে যায় কেন বলেন তো? রেড লেখা হয় কেন? লিখতে সহজ হয়। যতগুলো কালার আছে এমনকি কোডের মধ্যেও কোড লেখার চেয়েও রেড লেখা সহজ। কালার এফএফ লেখার চেয়েও মনে হয় যে রেড লিখতে খুব তাড়াতাড়ি হয়, হ্যাশ দিতে হয়, দেখা যায় যে রেড লিখতে অনেক সহজ লাগে। আচ্ছা, এখন যেটা হয়েছে এই যে হোভার স্টাইল লেখাগুলো কোথায় আছে? এই হোভার স্টাইল এই লেখাগুলো কি এখানে থাকবে নাকি কোথায় যাবে? এই মাঝখানে যাবে না, ইমেজের মধ্যে যাবে না? তাহলে তার মানে এটাকে যদি আমি ইমেজের মধ্যে নিতে চাই কি করতে হবে? পজিশন করতে হবে না? সে তার জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাবে, সে তার জায়গা ছেড়ে উপরে যাবে। তাহলে কি করতে হবে? পজিশন অ্যাবসলিউট। কার পজিশন অ্যাবসলিউট করব? H3। কিন্তু কোন H3? যেটা ফিগারের ভিতর আছে। ফিগারের ভিতরেও না, পিক ক্যাপশনের ভিতর আছে। এটা দিয়ে কি বুঝাইলাম বলেন? কি বুঝাইলাম? ইনস্টাগ্রামের ভিতরে যে পিক ক্যাপশনটা আছে তার আমি আগে বললাম কালার, হ্যাঁ, ব্ল্যাক, আর কি পজিশন অ্যাবসলিউট। কই যায় দেখি, কই কোথায় গেছে বলতে পারবেন? এখানে আছে, এই যে এখানে আছে। এখন আমি বললাম টপ 0 কই যাবে? কোথায় গেছে? এই যে এখানে চলে আসছে, টপ 0 তে চলে আসছে। কিন্তু আমার কি উদ্দেশ্য এখানে নিয়ে আসলো? তাহলে কি করতে হবে? কার সাপেক্ষে? এখন কার সাপেক্ষে নিছে? HTML এর সাপেক্ষে। এখন আমাকে করতে হবে কি? ফিগারের সাপেক্ষে যেন নেয়। তাহলে কি করতে হবে? তার প্যারেন্ট হলো ফিগার, ফিগারকে রিলেটিভ নিতে হবে। তাহলে আমি বললাম ইনস্টাগ্রাম ফিগার পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ কোথায় আসছে? এখানে। আচ্ছা, আমি তার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কি করতে হবে? উইথ 100%। হাইট কি 100% দিব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 100% দিয়ে দেখি কি হয়। কিছু সমস্যা হইলে আপনাদের কি হয়েছে এটা? হ্যাঁ, এখন কি কেন ফাঁকা থাকবো? হ্যাঁ, না জানলে হবে? না জানলে হবে?
দেখেন তো এখন করে কি হয়। পুরোটা দিয়ে দিন। এটা নেয়নি, কারণ আছে। এটা হচ্ছে ওভারফ্লো হিডেনটা কাকে দিলে নিবে? একে ঠিক ক্যাপশনকে যদি দিই তাহলে নিবে। আমার মেইন কথা কি, এখানে এই যে H3 একটা মার্জিন আছে যে কারণে এটা নিবে না। তারপর আরেকটা সমস্যা হচ্ছে এটা এইখানে সেন্টারে আনা, ট্রান্সফার ট্রান্সলেট ওয়াই -50% আর টপ থেকে 50% নামালে এটা অত কিছু ঝামেলায় না যাই, আমি আপাতত মার্জিন প্যাডিং দিয়ে নিব। সমস্যা আছে? প্যাডিং দিয়ে নেব। আমি আপাতত প্যাডিং দিয়ে নিব। ধরেন আমি আপাতত এটা নিলাম, পরে কমায় বাড়ায় দেখি। 150 হুম, আচ্ছা, এখানে স্পেস কেন নিচ্ছে এটা বের করেন। স্পেস কেন নিচ্ছে? স্পেস তো নেওয়ার কথা না। হুম, এইচটিতে একটা মার্জিন 0 দিবে। এখন তো আর H3 মার্জিন কাজ করতেছে না। এখন কি H3 মার্জিন কাজ করতেছে? করতেছে না তো। এটা ওই যে প্যাডিং নিছিলাম না একটা, মনে হয় ফিগারে। হ্যাঁ, কারে দিছি? ঠিক ক্যাপশন কি পজিশন কই এটা? এটা হয় নাই, কেন হয় নাই জানেন? আপনাদের পজিশন অ্যাবসলিউট কাকে করছি বলেন তো? এটাকে করব আমি। কাকে করব বলেন তো? ফ্রি ক্যাপশন হ্যাঁ, ঠিক ক্যাপশন এটাকে করব। এটাকে করব, বুঝা গেছে? আমি মূলত এটা কি করব আপাতত ইমেজের সাইজ অনুযায়ী এটা দিতেছি। আচ্ছা, তাহলে এখন কি হয়েছে? হোভার স্টাইল এই লেখাটা চলে আসছে, কিন্তু এটা কি আমার দেখানোর উদ্দেশ্য ছিল? সব সময় দেখাবে এটা? কি করবে? যখন হোভার করব তখন দেখাবে। স্বাভাবিকভাবে তার কি অবস্থা হবে? ঠিক ক্যাপশনটা ডিসপ্লে নান, ডিসপ্লে নান। স্বাভাবিক অবস্থায় কি হবে? ডিসপ্লে নান। আমি কখন দেখাবে? যখন আমি ফিগারকে, আমি চাচ্ছি কি, যখন ফিগারকে হোভার করবে, যখন ফিগারকে হোভার করবে তখন কি হবে? তখন ঠিক ক্যাপশন ডিসপ্লে ব্লক। তাহলে প্রথমে কি হলো? কি বললাম? সবগুলোর ডিসপ্লে নান। ডিসপ্লে নান মানে সে তার অবস্থায় নাই, অবস্থানেই নাই, তার কোনো অস্তিত্ব নাই। সে কখন দেখা যাবে? যখন আমি ফিগারটাকে, ফিগারের উপর মাউস পয়েন্টার নিয়ে যাব, তার ভিতরের যে ঠিক ক্যাপশনটা আছে সেটা আমি দেখতে পাবো, তাই না? আমি যখন মাউস নিব তখন দেখা যাবে। স্বাভাবিক অবস্থায় কি এটা দেখা যাবে না। যখন আমি মাউস পয়েন্টার নিব তখন দেখা যাবে। স্বাভাবিক অবস্থায় ডিসপ্লে না, যখন আমি মাউস নিব তখন এটা দেখতে পাবো। আচ্ছা, ইনস্টাগ্রামেও আমি একটা প্যাডিং দিয়ে রেখি, প্যাডিং টপ বটম, যেটা পরিমাপ করে নেবেন মূলত কত আছে। এখানে যা বলে দিয়েছে তাই দিবেন, নিজের থেকে নেওয়ার প্রয়োজন নাই। এরকম 80 পিক্সেলের মতো দেয়া আছে।
ঠিক আছে, ঠিক করে পরিমাপ করলে দেখবেন যে 80 পিক্সেল আছে, টপ বটম 80 পিক্সেল প্যাডিং দিবেন, এটা পেয়ে যাবেন। এখন আসেন এখানে স্টাইল দেয়া, এখানে কি করা যায়, এটা সেন্টারে আছেই, এখানে টেনশন নাই। এটা কার মধ্যে রাখছি, স্প্যানের মধ্যে না, ডিভের মধ্যে রাখেন, এটা একটা ডিভের মধ্যে রাখেন, কোনো পার্থক্য নাই। এখন এটা আমি কি করতে পারি, ডিভের একটা ক্লাস দিয়ে রাখি, বললাম ইনস্টাগ্রাম ক্লাস, তাই না, ক্লাস ইনস্টাগ্রাম বিটিএম দিলাম। আচ্ছা, এর ভিতর যে অ্যাঙ্কর ট্যাগ আছে তাকে বললাম ডিসপ্লে, কি বলতে পারি, আচ্ছা ডিসপ্লে পরে বলি, টেক্সট ডেকোরেশন বললাম না, এতে কি হবে, হ্যাঁ এখানে যে আন্ডারলাইনটা দেয়া আছে সেটা থাকবে না, কই জানে তো কি হলো, আরে HTML-টা সেভ করে নিই, গেছে না। তারপর কি কালার বললাম, কালার সাদা বললাম, সাদা থাক, তাই না। আর কি এর চারপাশে বর্ডার আছে না, বললাম বর্ডার 1 পিক্সেল সলিড, বর্ডার পাইছে, কিন্তু কি অবস্থা এটা, আচ্ছা প্যাডিং দিব, তাই না, প্যাডিং দিব, প্যাডিং কত দিব, মাপেই দেখি, একদম প্রায় 15 পিক্সেলের একটু বেশি আছে, 17/18 এরকম, ঠিক আছে। আমি ধরেন একটু বেশি দিই, দেখতে ভালো লাগবে, কম কেন দেব, দূর থেকে না, আপনার দূর থেকে দেখতেছেন না, লাগলে একটু বেশি দিব, কম কেন। আচ্ছা, কিন্তু কি করছে, এটা ভিতরে চলে গেছে না, কারণ কি অ্যাঙ্করটা কি ইনলাইন না, সে তার লাইন ছাড়বে না, লাইন থেকে নিচে নামবে না, তাহলে এটাকে কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন আমি বাটনটাকে একটা মার্জিন যদি টপ দেই বা প্যাডিং দেন টপ, তাহলে সেটা একটু নিচে নামে যাবে, তাই না, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে না, ফাঁকা আছে না। আমি যদি এরকম করি মার্জিন টপ, কতটুকু আছে, 32 এর মতো, এখানে একটু উপরে চলে গেছে, মার্জিন টপ, এটা কি দিচ্ছে 30 পিক্সেল, তো পাইছে, পায় কেন মানুষ তো কি পাওয়ার কথা না, ইন্সপেক্ট এলিমেন্ট করলে তো পাবেনি, এমনি বোঝা যায় না, বোঝা যাওয়ার কথা তো, কেন যায় না বলুন তো, বুঝতে পারছেন কিছু, কেন যায় না, দেখেন একটা জিনিস দেখেন, আমরা এগুলোকে ফ্লোট করছি না, ফ্লোটটা কি কোথাও অফ করছি, ওটাকে বলে ফ্লোট করছিলাম, কিন্তু এটাকে অফ করছি কোথাও, হয় কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, অথবা এই তিনটাকেই একটা রো এর মধ্যে রাখছিলাম না এর আগে, এখানে কি রো নিছিলাম, তাহলে
আমি যদি রো না নিই তখন কি করবে, নিচের দিকে সমস্যা করবে না? আমি নিচের কোনো এলিমেন্টকে যখন মার্জিন প্যাডিং দিব সে কি ঠিকভাবে পাবে? পাবে না। যে কারণে আমি কি করব, এখানে একটা ক্লাস নিলাম রো। রোকে কি প্রপার্টি দিছি মূলত বলেন তো? হ্যাঁ, রোকে আমি বলে রাখছি কি ওভারফ্লো হিডেন। তাহলে এখন পাইছে না? বুঝা গেছে? এখন এখানে একটা আইকন আনতে হবে, এই আইকনটাও নিয়ে আসবো। আগে যারা আমাকে আইকন দেয়, ঠিক আছে, অলরেডি তারা এরকম টেক্সট বা ফন্টকে আইকনে কনভার্ট করে রাখছে। আপনি জাস্ট সেখান থেকে ক্লাস ব্যবহার করলেই এটা আইকন হয়ে যাবে। কোন জিনিসকে আইকন বানাইছে তারা? ফন্টকে, একটা টেক্সট। আমরা যদি এমন হইতো যে সে ফন্ট বা অক্ষর না দিয়ে সে কি করছে, আইকনগুলো ইমেজ আকারে দিছে, তখন কি হতো? হ্যাঁ, কালার দিলে পাইতো না। আরো সমস্যা কি, ইমেজের সাইজ, মেমোরি সাইজ বেশি, তারপর আপনি সহজেই কালার চেঞ্জ করতে পারতেন না। যে কারণে সে কি করে, আইকনগুলোকে আপনাকে ফন্ট আকারে দেয়। আপনি চাইলেই এটার ফন্ট সাইজ বড় ছোট করতে পারবেন, চাইলেই এটার কালার পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে, আরো অনেক সুবিধা আছে। এবং এটার মেমোরি সাইজও অনেক কম। আপনার একটা অক্ষর, তার মেমোরি সাইজ কত? অনেক ছোট না? আর যদি একটা ইমেজ, সেই সাইজেরই একটা ইমেজ হইতো, তার কিন্তু একটা মেমোরি ধরে রাখে, অনেক ভালোই মেমোরি ধরে রাখে। যার ফলে আমরা এই রকম ফন্ট অসম নামে, আমরা যখন বুটস্ট্র্যাপ ব্যবহার করি, বুটস্ট্র্যাপ নিজেও কিছু আইকন দেয়, গ্লিফ আইকন আছে। কিন্তু বুটস্ট্র্যাপ এখন বলে কি যে আইকন প্রোভাইড করার জন্য যেহেতু একজন সার্ভিস দিচ্ছেই, তার কাছে যেন আমরা এই ফন্ট বা আইকনগুলো নেই। তারা আমাদের জন্য সব সময় বিভিন্ন আইকন তারা তৈরি করতেছে এবং প্রোভাইড করতেছে। বুটস্ট্র্যাপ নিজেও এখন এই ফন্ট অসম ব্যবহার করার জন্য সাজেস্ট করে। আগে কি করা হতো, বুটস্ট্র্যাপের নিজস্ব যে আইকনগুলো আছে সেখান থেকেই আমরা আইকন ব্যবহার করতাম, কিন্তু এখন সে সাজেস্ট করতেছে আপনারা যেন ফন্ট অসম ব্যবহার করেন। এবং এখানে আইকনের পরিমাণও অনেক বেশি। ফন্ট অসম এর জন্য গুগলে সার্চ করেন ফন্ট অসম, এরপরে এরকম একটা ওয়েব পেজে চলে যাবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই এরকম একটা বক্স আসবে। এখানে কি করবেন, নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড ফন্ট অসম। তারা আপনাকে একটা জিপ ফাইল দিবে, আপনাকে যে জিপ ফাইলটা দিবে সেটা আপনি কপি করে আপনার নিজস্ব যে ফোল্ডারটা আছে সেখানে নিয়ে আসেন। সবার আগে কাজ হলো এখানে নিয়ে আসেন, এখানে এক্সট্রাক্ট করেন এটা। এর ভিতরে দেখেন কি কি দিছে, সিএসএস আমাকে কি দিছে, দুইটা সিএসএস ফাইল, একটা মিনিফাইড আর একটা সাধারণ সিএসএস, যেটা আমি বুঝতে পারবো এমন একটা সিএসএস। আমরা যখন সিএসএস লিখি এভাবে লিখি না, যেন সহজেই বুঝতে পারি। কিন্তু মেশিনের জন্য এরকম ডেকোরেট করে দেওয়ার প্রয়োজন নাই সিএসএস কে, সে কিন্তু জাস্ট এক লাইনেও যদি লিখে দিই সে কিন্তু পড়তে পারে। আমাদের জন্য প্রয়োজন যে এতটুকু লেখার পর একটা ইন্টার দরকার, স্পেস দরকার, কিন্তু এগুলো দেওয়ার ফলে কি হয়, মেমোরি সাইজ একটু বেশি হয়ে যায়। যে কারণে আমরা কি করব, লিংক করার সময় মিনিফাইড সিএসএসটাতে লিংক করব। আর যদি আপনি বুঝতে চান যে এখানে কি কি সিএসএস লেখা আছে, তাহলে কি করবেন, এই যে fontawesome.css যেটা আছে সেটা, সেখানে তারা সুন্দরভাবে সাজায় রাখছে। হ্যাঁ, এটা হিউম্যান রিডেবল বলতে পারেন, আপনি সহজে এটা বুঝতে পারবেন। কিন্তু এটাও বুঝতে পারবেন, একটু কষ্ট করতে হবে আর কি, ঠিক আছে।
ওই যে বোঝা যাবে না। হ্যাঁ কষ্ট করলেও বোঝা যাবে না। যাবে না, যাবে মনে হয় একটু কষ্ট করে দেখে। এত কষ্ট করার কেউ রাজি না। হ্যাঁ যেমন এখানে কি করছে, এই দুইটা ফাইলের মধ্যে কোডের কোনো ডিফারেন্স নাই মূলত। এই দুইটার মধ্যে কোডের ডিফারেন্স নাই। ডিফারেন্স কোথায় জানেন? এই যে স্পেস কোথাও ইন্টার দিয়ে নিচে নামাইছে, একটু সাজাইছে গোজাইছে, এখানে এই জিনিসটাই এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে কতটুকু মেমোরি বাঁচছে আপনার? এটা 37 কিলোবাইট, এটা 6 কিলোবাইট মেমোরি কমায় ফেলাইছে। হ্যাঁ 6 কিলোবাইট। আর কি আপনাকে ফন্টস দিচ্ছে, এই ফন্টস গুলোই মূলত আপনি পরবর্তীতে ব্যবহার করবেন। অতএব আপনার এখানে দরকার হচ্ছে সিএসএস ফাইলগুলো আর ফন্টস। আর লেস এবং স্যাস এগুলো কি করে, এগুলো হলো প্রি প্রসেসর। এই যে সিএসএস ফাইলগুলো তারা তৈরি করছে, এটা কিভাবে তৈরি করছে সেটাই হলো সিএসএস বা স্যাস, যেটা আমরা পরবর্তীতে দেখব। স্যাস আপনাদের কোর্স কন্টেন্টেও আছে, এগুলো আমরা পরে দেখব। কিন্তু এই স্যাস বা লেস এগুলো কিন্তু সরাসরি আপনি ব্যবহার করতে পারেন না। প্রথম স্যাস ফাইল বা লেস ফাইল এগুলো আপনি সরাসরি আপনার ওয়েব পেজে লিংক করতে পারেন না। এটা কম্পাইল করতে হয়, কম্পাইল করে এটা একটা সিএসএস ফাইল দেয়, সেটা আপনি ব্যবহার করেন। যেমন এই যে সিএসএস ফাইলগুলো এগুলো তৈরি করছে স্যাস বা লেস এগুলো ব্যবহার করে, ঠিক আছে? তো আমার এখানে প্রয়োজন কি কি, এই সিএসএস ফাইলগুলো আমার যে সিএসএস ফাইলটা আছে সেখানে নিয়ে গেলাম, বুঝা গেছে? আর ফন্ট যেটা আছে ফন্টস সেটা এখানে রাখবো, বুঝা গেছে? এখন যদি আপনি এই ফন্ট আসাম বা স্টাইল এগুলো যদি এখানে রাখেন তাহলে কিন্তু সে ফন্টটাকে খুঁজে পাবে না, পরে কিন্তু রেজাল্টটা দেখাতে পারবে না। কেন? এই স্টাইল যে ফাইলটা আছে ফন্টের, সে যখন তার ফন্টগুলোকে খুঁজতে যাবে সে কি করবে, এখান থেকে ব্যাক করবে, ব্যাক করে ফন্টসের ভিতরে যাবে, তারপর এখান থেকে ফাইল তার প্রয়োজনীয় জিনিসটা নিবে। কিন্তু আপনি ধরেন এই ফন্টস এগুলোকে বাইরে রাখলেন, সে কি করবে, একবার ব্যাক করবে, ব্যাক করে ফন্টস নামে ফোল্ডার খুঁজবে, ফোল্ডারই পাবে না, তখন আপনাকে ঠিকভাবে দেখাইতেও পারবে না। তাহলে আপনি কি করবেন, এখন এটার কাজ শেষ, মূলত আমার প্রয়োজন নাই। সিএসএস ফোল্ডারের মধ্যে ফন্ট আসামের সিএসএস ফাইলগুলো রাখবেন, আর ফন্টসটা রাখবেন কি, যেখানে আপনার সিএসএস ফোল্ডার থেকে এক স্টেপ ব্যাক করলেই যেন ফন্টসটা পাওয়া যায়, এমন ভাবেই ফন্টসটা রাখবেন। এখন ফন্ট আসামের ফাইলটাও আপনি কি করতে পারেন, HTML এ লিংক করতে পারেন, HTML এ লিংক করলেও পাবে, অথবা সিএসএস এর মধ্যে লিংক করলেও হয়। তো আমি সিএসএস এর মধ্যে লিংক করব। কিভাবে, মিনিফাইড ভার্স যেটা আছে এটা কপি করলাম, আচ্ছা এখন তো কিছু আসবে না, ফলাফল আসবে, কোনো আইকন ব্যবহার করছি, জাস্ট কি করছি, লিংক করছি। আচ্ছা এখন আমার একটা আইকন দরকার, এখানে কোন আইকনটা দরকার, ইনস্টাগ্রাম। তাহলে দেখি ইনস্টাগ্রামটা নেওয়ার জন্য কি করা যায়। এখান থেকে এখানে সার্চ করেন ইনস্টাগ্রাম, চলে আসছে না? এখান থেকে এটা কপি করেন, কপি করে কোনটা কপি করবেন, আমি আগে সার্চ করলাম, আইকনে গেলাম, আইকনে ক্লিক করছি, করার পরে কি করছি, সার্চ আইকন, এখানে আপনি জাস্ট বিষয়টা লেখেন ইনস্টাগ্রাম, লেখার সাথে সাথে কি হয়েছে, সেই ইনস্টাগ্রামের আইকনটা আমাকে দিছে। এখানে ক্লিক করেন, করার পরে এখান থেকে আমি আইকনের জন্য কোন কোডটা লিখতে হবে সে বলে দিছে। এটা কোথায় বসাবো, ইনস্টাগ্রাম পেজ, এটা লিংক করছি না, তার পাশেই আছে না, কোথায় আছে, এখানে না?
কি হয়েছে? আইকনটা চলে আসছে না? এটা কিভাবে আসছে? ওই যে ফন্ট অপশন, আপনি সিএসএস এ বা এইচটিএমএল এ যে কোনো কানে লিংক করতে পারেন। আমি যদি সিএসএস এ লিংক করি এভাবে ইম্পোর্ট, আর যদি এইচটিএমএল লিংক করতাম কি করতাম, আমার স্টাইল ফাইলটার আগে এটা লিংক করে দিতাম। বোঝা গেছে? আচ্ছা, এখন অন্তত ফন্ট অপশনটা লিংক করেন।